পাকিস্তান যদি আনুষ্ঠানিক ক্ষমা না চায় এবং তিনটি বিষয় এখন অমীমাংসিত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের সঙ্গে পাকিস্তানের নিপীড়নের গণহত্যার মতো বিষয়ের যে তিনটি বিষয় এখন অমীমাংসিত, সেটাকে জিয়ে রেখে, সেটাকে জারি রেখে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের পক্ষে করা আন্দোলন যে মবক্রেসির উপর যে সরকার নির্ভর করে, সেটা অবশ্যই একটা মবক্রেসি কিন্তু ফ্যাসিবাদের একটা বড় বড় একটা জায়গা। হ্যাঁ, সুতরাং মানে ক করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়, একই কাজ করলে সেও ফ্যাসিবাদী। কিন্তু আবার দেখুন, এই যে চাঁদাবাজির বিষয়টি, যে ক করলে চাঁদাবাজি, খ করলে ডোনেশন, গ করলে হাদিয়া, অমুক করলে অমুক, বিষয়গুলো কিন্তু একই। আমরা যে নামে সেটা কিন্তু একই না, আপনার আওয়ামী লীগ যা যা করছে সেগুলোকে অনুসরণ করে করছে একেবারেই সেগুলো। সুতরাং আপনার তো মুখে মুখে বললে হবে না যে এটা আমরা আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলো কিন্তু কোনো কাজের কথা নয়। বড় ভুলটা আমরা দেখছি যে সরকার যা যা করছে সেটা একেবারে জনবিরোধী, সেটা একেবারে দেশ বিরোধী, সেটা একেবারে দেশের অস্তিত্ব। গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো আসলে ঝুঁকে যাওয়া। এগুলো তো আসলে রাজনৈতিক, যে আসলে এখন আমেরিকা আসলে কি চাচ্ছে, মানে এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি করছে? উনি করছেন যে আমেরিকা যা চাচ্ছে উনি তাই করছেন। তা না হলে বন্দর, আপনার করিডোর, এই আলাপগুলো আসতই না। এবং এই যে একটা আজকে আমরা জানলাম যে বিভিন্ন স্থলবন্দর এগুলোও কিন্তু বেসরকারি জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো জনগণের মতামতকে কোনো তোয়াক্কা করছে না। তো তোয়াক্কা করছে না কার স্বার্থে করছে না? বিদেশি প্রভুদের স্বার্থে করছে না। এখন যে আমেরিকানরা চাচ্ছে তাই করছে না। এই যে এখন এই ঝোঁকাঝুঁকির যে বিষয়টি, সেটা আসলে মূলত যে আমেরিকা কখন কাকে শায়েস্তা করবে, কখন কাকে তাকে দরকার হবে সেটার প্রতি নির্ভর করছে। এখন যদি আমেরিকা ভারতকে শায়েস্তা করতে চায়, তখন তারা পাকিস্তানকে, বাংলাদেশকে তাদের হাতের এসে ব্যবহার করবে। সে জায়গাটায় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঝুঁকবে। এবং তখন ওই পাকিস্তান থেকে আমরা ভাই ছিলাম, আমাদের ভাই ভাই বিভেদ, ওই ধরনের বক্তব্য আমাদের শুনতে হচ্ছে 54 বছর হলেও, এটাই সত্য। এবং আপনারা দেখেছেন যে পাকিস্তান বলেছে যে ২টা ইস্যু অলরেডি আপনার সলিউশন হয়েছে। এবং যেটা আমরা এনসিপি, আমাদের ছাত্র, আমরা খুবই, আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে খুবই শকড হয়েছে যখন আমাদের ছাত্ররা বলেছে যে ৭১-এর ইস্যু নিয়ে আমরা ডিল করব। সো এই ব্যর্থতা আমারও নিশ্চয়ই শিক্ষক হিসেবে, যে কিভাবে একটা প্রজন্মের কাছে ৭১ একটা ডিল এবং ইস্যু হয়ে যায়। এবং যে ওরা বলছে দুটো বিষয় অলরেডি সলভ হয়েছে, কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধ সরওয়ার আলী স্পষ্টত লিখেছেন যে ৩টি বিষয় এখনো সলভ হয়নি। পাকিস্তান মানে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, যে নিপীড়নে এবং এত মানুষকে হত্যা, গণহত্যা, নির্যাতন, নারী নিপীড়ন, সকল কিছুর জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দেশ হিসেবে ক্ষমা চায়নি। এবং যে সম্পদের বিষয় আসায় যে আমাদের প্রাপ্যতা, সেটা বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। সুতরাং যে যে আসলে নিপীড়নের অভিজ্ঞতা তেমন একটি অভিজ্ঞতা যেটি আসলে ভোলা যে কোনো মানুষের জন্য কঠিন। এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ, আমি মনে করি এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ অর্জন। এবং একটি স্বাধীন দেশে নানা রকমের অভ্যুত্থান হতে পারে, নানা সময় হতে পারে, কারণ গণতন্ত্রের যে ধারাবাহিকতা, মানুষ নানাভাবে আসলে অসহিষ্ণু হতে পারে। এবং সেটা বাংলাদেশেও হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশেও হয়। কিন্তু কোনোভাবেই সেটি জন্মের যে আপনার ইতিহাস, সেটাকে কখনো উপেক্ষা করে নয়। এখন ধরুন যে বিষয়টি ঘটছে, যে এখন আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা কি চাচ্ছে সেটার চেয়ে বড় কথা, মানে জনগণ কি হয়েছে বলেই নির্বাচনী জনগণ প্রতারিত বোধ করেছে। তারা নির্বাচনে তাদের মৌলিক অধিকার, ভোটের মতো মৌলিক অধিকার সেটি প্রয়োগ করতে পারেনি, এবং সেটি খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে। এবং এই সরকার মনে করছে তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তো সেরকম জনসমর্থন তাদের না লাগলেও হবে। কারণ আমি একটি আমি আমার কলমে স্পষ্ট লিখেছি যে এই সরকার বিষয়ে একটি অভিযোগ বলবো না, একটি কথা প্রথম থেকেই চাউর আছে, যে সরকারকে আসলে নিয়োগকর্তা হলো এক ধরনের বাইরের সমর্থন, নিয়োগকর্তা বলবো না, বাইরের সমর্থনে এই সরকারের প্রতি আছে প্রথম থেকেই। সুতরাং এই সরকার সেই জন্য হয়তো একটা দায়বদ্ধ আছে যে যারা তাদের সমর্থন দিচ্ছে তাকে তার কিছু পারপাস সার্ভ করা। তো সেই জায়গাটা আসলে জনগণ উপেক্ষিত তো হচ্ছেই। সেই জায়গায় যে আপনি যেটা বললেন কেন আমরা পাকিস্তানের প্রতি ঝুঁকে যাচ্ছি, এই পাকিস্তানের প্রতি ঝুঁকে যাওয়া
অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গা থেকে। একটি তো হলো আমাদের যে মূল্যবোধ, বাংলাদেশ রাষ্ট্রটি আসলে বহু জায়গা থেকে অনেক অনেক বেশি সেকুলার এবং আমরা যেটাকে একাডেমিক ভাষা বলে রাজনৈতিক কারণে পাকিস্তানের সাথে আসলে আমাদের একটা ভালো রিলেশন, এত বছর পরে হলেও একটা ভালো রিলেশন হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? একটা হলো দেখুন, ভালো রিলেশন আর কূটনৈতিক সম্পর্ক কিন্তু এক কথা নয়। পাকিস্তান কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র নয়। কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বিভিন্ন একটা সার্কভুক্ত রাষ্ট্র হিসেবে কূটনৈতিক সম্পর্ক তো থাকতেই পারে। হ্যাঁ, এবং সেটি পাকিস্তানের সঙ্গে আমাদের, পাকিস্তান যদি আনুষ্ঠানিক ক্ষমা না চায় এবং তিনটি বিষয় এখন অমীমাংসিত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের সঙ্গে পাকিস্তানের নিপীড়নের, গণহত্যার মতো বিষয়ের যে তিনটি বিষয় এখন অমীমাংসিত, সেটাকে জিয়ে রেখে, সেটাকে জারি রেখে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের পক্ষে করা খুব কঠিন নৈতিকভাবে। এখন কেউ যদি সেই নৈতিকতাকে অগ্রাহ্য করে শুধুমাত্র আপনার আদর্শিক জায়গা থেকে, ধর্মীয় আদর্শের জায়গা থেকে বা কিংবা কোনো ধরনের তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে করতে পারে, সেটা একেবারে তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ কখনো এই জিনিসটাকে সেভাবে গ্রহণ করবে না। কারণ আপনি একটা জিনিস দেখুন, কেন জামাতে ইসলামকে গত আন্দোলনে তাদের পরিচয় লুকিয়ে রেখে তাদেরকে আন্দোলন করতে হয়েছে, কারণ তারা এখনো জানে বাংলাদেশে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষ সেভাবে গ্রহণ করবে না। এই জন্য তাদের কিন্তু পরিচয় লুকিয়ে রাখতে হচ্ছে, এবং তারা কোন আন্দোলনে ডাক দিলে সেটা মানুষ সেভাবে সে আন্দোলনে অংশগ্রহণ করবে না, যারা আপনার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে যতই বাংলাদেশ পাকিস্তান দিকে ঝুঁকে যাক সেটি খুব স্বল্প মেয়াদী হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার একটা হলো যে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের ভূখণ্ডটা এমনভাবে ইন্ডিয়ার সঙ্গে জড়িত যেটা আসলে আমরা কোনোভাবেই সেটাকে অ্যাভয়েড করার সুযোগ নেই। এবং ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু কখনো অ্যান্টি ইন্ডিয়া অবস্থান বাংলাদেশের পক্ষে নেওয়াটা খুব কঠিন, কারণ আমরা চারপাশে ভৌগোলিক কারণে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তো সেই জায়গাতে দেখুন, খুব ইন্টারেস্টিং যে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, সেটা আমেরিকা হোক, কিন্তু আমাদের এমন হয়ে যাচ্ছে যে ভারত বিরোধিতার পরিবর্তে আমরা আমেরিকার শাসনকে ওয়েলকাম জানাচ্ছি, আমরা পাকিস্তানে সৌহার্দ্যকে মনে করছি যে না, এটা আমাদের ইতিহাস ভুলে কি আমাদের এখন এই জায়গাটা যেতে হবে, কারণ অমুক দেশ চাচ্ছে। তো এই যে বিষয়গুলো আসলে সেটাও কিন্তু আধিপত্যবাদ। এই যে এই আন্দোলন যে মবক্রেসির উপর যে সরকার নির্ভর করে, সেটা অবশ্যই একটা মবক্রেসি কিন্তু ফ্যাসিবাদের একটা বড় বড় একটা জায়গা। হ্যাঁ, সুতরাং মানে ক করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়, একই কাজ করলে সেও ফ্যাসিবাদী। কিন্তু আবার দেখুন, এই যে চাঁদাবাজির বিষয়টি, যে ক করলে চাঁদাবাজি, খ করলে ডোনেশন, গ করলে হাদিয়া, অমুক করলে অমুক, বিষয়গুলো কিন্তু একই, আমরা যে নামে সেটাকে ডাকি না কেন। এখন এই যে দেখুন, আজকে বলছে যে মিডিয়াগুলো যে কাজটা করছে, সবসময় বলছে যে জনতা জনতা বিরোধিতা করেছে, প্রতিরোধ করেছে, বা আপনার এই যে একটা মবকে নানাভাবে বৈধতা দিচ্ছে। হ্যাঁ, কখনো প্রথমে বলা হয়েছে যে অপারেশন ডেভিল হান্ট, তারপরে বলেছে যে এটা জনরোষ, তারপরে বলছে প্রেশার গ্রুপ, তারপরে বলেছে তৌহিদি জনতা, এখন বলছে যে একদল মানুষ এসে অতর্কিতে এসে তাদের এটা ভাঙচুর করে। এই যে একটা লুকানো যে এটা মব, এটা একটা সরকারের পরিচালনা একটা টুলস, সেইটাকে না বলাও কিন্তু এক ধরনের রাজনীতি, এবং এগুলো কিন্তু এই মবক্রেসিকে বৈধতা দিচ্ছে। সুতরাং এখন তাহলে আপনাকে বলতে হবে যে কি কি ইনস্ট্রুমেন্টের উপরে ইউনূস সরকার টিকে আছে, কি কি ধরনের উপাদান আসলে জনগণের সঙ্গে এই সরকারের দূরত্ব এবং বৈরিতা তৈরি করছে। এবং স্পষ্টত যেহেতু এই সরকারের কোনো মানে ওভাবে আসলে আমি যদি বলবো যে কতদিন থাকবে বা এরকম কোনো রকমের বিষয় আসলে তারা মনে করছে না, সুতরাং তারাও কিন্তু এগুলোকে পাত্তাই দিচ্ছে না যে জনগণ কি বলছে। বরঞ্চ তারা সরকার পরিচালনার ক্ষেত্রে যা যা তাদের পক্ষে যাবে, বা তারা যেভাবে মানে জনগণকে একটা চাপাতে পারবে, সেটা মবের মধ্য দিয়ে হোক, সেটা বিদেশি সমর্থনে হোক, কিংবা সেটা নানা রকম মুক্তিযুদ্ধে হেয়
করা, অপমান করা বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্যে দিয়ে হোক সেটা চালু রাখবে। এবং এটা কিন্তু আমি আপনি সবুর ভাই শহীদ ভাই যতই বলুক না কেন সরকার এগুলোকে নিয়ে মাথা ব্যথা করে না, করবে না। বরং আমি দেখছি উল্টোটা, আমরা দেখছি যে প্রেস সচিব বারবার কিন্তু যে বাক্যগুলো ব্যবহার করছেন এগুলো কিন্তু একেবারে হুমকিমূলক বাক্য, এগুলো কিন্তু জনগণকে এক ধরনের ভয় দেখানো বাক্য। আমাদের কিন্তু ভয় দেখানোর যে জায়গাটা সেটা কিন্তু জনগণ ভয়ে আছে। আওয়ামী লীগ সময় একরকম, এখন আরেক রকম। এখন তো কথা কেন বলছে না, কেন শহীদ ভাই আমি কথা বলছি, কেন আপনার মাসুদ কামাল কথা বলছেন, কারণ এই যে জনগণ কথা বলছে না, কারণ জনগণ মনে করছে যে আমার বাসায় এসে মব করবে, আমাকে এসে হেনস্থা করবে, আমার বাড়িঘর ভাঙচুর করবে। এই যে একটা ভয়ের মতো দিয়ে জনগণকে রাখা, সরকারের সমালোচনা করা যাবে না, সরকারের সমালোচনা করলে মব করবে। অথচ আমরা দেখেছি যে উপদেষ্টা ইউনূস যখন প্রথম উপদেষ্টা হলেন বলে আপনার মন খুলে কথা বলুন, কিন্তু আসলে কি তাই হয়েছে? আমরা দেখেছি কেন বিভূরঞ্জন সরকার আত্মহত্যা করলেন, কারণ তাকে চাপ প্রয়োগ করা হলো একজন তার পত্রিকা থেকে একটি লেখা তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, এখন দেখুন সংবাদপত্রে সেলফ সেন্সরশিপ হচ্ছে, সংবাদপত্রে এক ধরনের আপনার চাপ দেওয়া হচ্ছে, এবং কে দেওয়া হচ্ছে, সরকারের প্রেস বিভাগ করছে যে এই লেখাটা তুলতে হবে। হ্যাঁ, তো এই যে আপনার আজকে একটা অনুষ্ঠান করা হচ্ছে, আপনার পছন্দ না হলে আপনি আরেকটা অনুষ্ঠান করুন, কিন্তু কাউকে মব করে হেনস্থা করে তাকে নিপীড়ন করে শারীরিকভাবে লাঞ্ছনা করে আপনার কোনোভাবে আপনার সরকারকে সমর্থন দেওয়া যাবে না। সুতরাং আপনাকে এই জায়গাটায় আসতে হবে যে সরকার বারবার কিন্তু মুখে মুখে আওয়ামী লীগের বিরোধিতা করছে, কিন্তু যে কাজগুলো সরকার করছে একেবারে আপনার আওয়ামী লীগ যা যা করছে সেগুলিকে অনুসরণ করে করছে একেবারেই সেগুলো। সুতরাং আপনার তো মুখে মুখে বললে হবে না যে এটা আমরা আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলো কিন্তু কোনো কাজের কথা নয়। বড় উল্টা আমরা দেখছি যে সরকার যা যা করছে সেটা একেবারে জনবিরোধী, সেটা একেবারে দেশ বিরোধী, সেটা একেবারে দেশের অস্তিত্ব বিরোধী। সুতরাং আমাদের এই কথাগুলো বলতে হবে, স্পষ্টভাবেই বলতে হবে, এবং এটা আমার কাছে মনে হয় যে ভয়হীন ভাবে বলতে হবে।